দর্শক আরও একবার শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকালে বাংলাদেশের আয়োজনে। লোপা এবং এমদাদ আপনাদের সাথে আছি। এবং আমরা বলেছিলাম বিরতির আগে যে আমাদের সাথে দুজন অতিথি থাকবে এবং সকালের বাংলাদেশে সাধারণত আমাদের যারা থাকেন তারা তাদের ইতিবাচক অনেক গল্প থাকে, ভালো ভালো কাজ করছেন বাংলাদেশে, দেশের বাইরে। আজকে যে দুজন আমাদের অতিথি হয়ে এসেছেন তারা একটা গ্লোবাল অর্গানাইজেশন, প্রায় 50টির মতো বিশ্বের দেশে কাজ করছে এরকম একটা অর্গানাইজেশন, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল। তার এই হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের গ্লোবাল নির্বাহী পরিচালক, এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি আছেন মাহমুদা খান, এবং আছেন মাসুম মাহবুব, চিফ অপারেটিং অফিসার। তিনি হচ্ছেন হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল ইউএসএর চ্যাপ্টারটা তিনি দেখেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। থ্যাংক ইউ সো মাচ। শুভ সকাল। ধন্যবাদ। আমরা আমাদের এই অনুষ্ঠানে একটা প্রশ্ন করি সবাইকে, এটা সবাইকে কমন একটা প্রশ্ন করি যে আপনাদের সকালটা কিভাবে শুরু হয়, মানে কি দিয়ে শুরু করেন বা কখন ঘুম থেকে ওঠেন? মানে তার আগে মনে একটু বলে দেওয়া দরকার, মাহমুদ ভাই তিনি আমেরিকাতে থাকেন এবং মাহমুদা আপা শি লিভস ইন ক্যানাডা। তো আপনাদের সকালগুলো কিভাবে শুরু হয়? Well, আমার দুটা বাচ্চা আছে ছোট. I have a 5-year-old daughter and this 8-year-old son. So they're my alarm because they have school. So I wake up when they wake up, and it's a very rushed morning for us because I'm getting ready for work, getting them ready for their school, lunch pack kora, deke khawa, nije ready howa, nije shop prepare kora. That's how my morning starts, and I go. And as you know, amader kaj is very international. So as soon as I wake up, there's loads of email and loads of messages waiting for you. Either it's a decision making or strategizing, or someone's waiting for some approval. So I'm really not sure how my morning starts too. It's a very hard question for me. এটা মানে হচ্ছে একদম রাইট। আমারও যেহেতু ছোট বাচ্চা আছে, আমার বাচ্চার আপনার বাচ্চাদের থেকে মনে একটু বড়, 11 এবং 6, তো ওদের স্কুলে যেতে হয়। মানে আমি বুঝতে পারি যে আপনি কি বলছেন আর কি, আমি কানেক্ট করতে পারলাম। মানে দৌড়ের উপর থাকতে হয়। Exactly, always. হ্যাঁ, আমার ব্যাপারটা অনেকটা একই রকম। যেহেতু আমেরিকা, তো বাচ্চাদের সবার আগে যেটা করতে হয় যে তাদেরকে রেডি করে স্কুল বাসে উঠাই দিতে হয়। সো ওই অংশটুকু খুবই হেকটিক থাকে আর কি সকালবেলা, আর্লি মর্নিং তাদের। আর আমার তিনটা বাচ্চার স্কুল বাস আসে 3 ডিফারেন্ট টাইমস, লাইক হাফ অ্যান আওয়ার অ্যাপার্ট। সো সবচেয়ে ছোট বাচ্চাকে সবার আগে দিতে হয়। হ্যাঁ, তো এইভাবে আমার বড় মেয়েটা, ও হচ্ছে 12 গ্রেডে, তো এখন ওকে আর অতটুকু করতে হয় না, সে নিজেই রেডি হয়ে যায়। তো তারপর যেটা হয় আর কি, তারপর ব্রেকফাস্ট করে দেন স্টার্ট ওয়ার্কিং, অ্যাজ আপু যেটা বললেন। হ্যাঁ, And interesting is in our line of work, and probably in your line of work as well, we're multitasking. While you're on your Bluetooth having meeting, you're getting your kids ready, packing their food, getting yourself ready. So normally আমাদের meetings 7 a.m. 6 a.m. থেকে শুরু হয়ে যায়। ঢাকাতে অবশ্য মিটিংটা আরেকটু পরে শুরু হয়, আবার ঢাকাতে শেষও হয় পরে করে। মাহমুদ আপা, আমরা আপনার প্রতিষ্ঠান যেটা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল, টেল আস সামথিং অ্যাবাউট হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল। Absolutely. So this organization was founded in 1980. তো যখন Soviet Union invasion হচ্ছিল in Afghanistan and they were running away and seeking refuge in Pakistan, তখন there were 3 volunteers Canadaতে. They decided we need to do something. And তখন কোনো Canadian international charity ছিল না Canadaতে. That was CI, Human Concern International, is the very first Canadian Muslim international charity. And they were so humble. It was a very humble beginning, door-to-door knock করে, friends and neighbor থেকে collect করে Pakistani pathai. And then they realized that, over time there's so much needs: Somalia, Bosnia, Iraq, Syria, Bangladesh. So our work kept growing, and over the past 43 years, 50 countries, more than 50 countries আমরা কাজ করছি। এবং যে আপনাদের মানে যে কান্ট্রিগুলোতে অপারেশন আছে, এটার সাথে একটু পরিচয় করিয়ে দেন যে মূলত কোন জাতীয় ডোমেইনে আপনারা কাজ করেন, আপনাদের ইন্টারেস্টের জায়গা কোনগুলো? Absolutely. So we're in primarily আমরা 3 continente কাজ করি, which is South Asia, Middle East, and North Africa. But that's on an ongoing basis. Regular other work, emergency relief, যেখানে emergency হয়, earthquake, flood, we're there. We're there for the Sylhet flood, Borishal cyclone, Rohingya camp যে ফায়ার হলো, Pakistan flood. এখন আমরা Turkey and Syria are very active. So এই 3 continente, most of the countries they were present. And আমাদের সেক্টরগুলো হচ্ছে mostly আমাদের expertise যেখানে education, WASH, health, livelihood. Our unique project that was very close to our heart is our child sponsorship program. আমরা অনেক ইয়াং কাল থেকে 4-5 years থেকে বাচ্চাদের নিয়ে একদম হাই স্কুল কমপ্লিট করা পর্যন্ত we look after them. কোন জায়গাগুলোতে এগুলো আছে?
child sponsorship program এখন 14 countries আছে, including Bangladesh, India, Pakistan, Afghanistan, Syria, Lebanon, Tunisia, Palestine, Somalia. I'm forgetting lots of the countries. বাহ। But these are some of them. আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশে আপনারা কিভাবে কাজগুলো করছেন, আর বাংলাদেশে কতদিন হলো কাজ করছেন? বাংলাদেশে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল কাজ শুরু করেছে প্রায় 30 বছর ধরে, খুবই স্মল স্কেলে। এখানে লোকাল যে এনজিও আছে পার্টনার্স, সো আমাদের এখানে বেশ কয়েকটা এনজিওস আছে, তারা কাজ করছে। চাইল্ড স্পন্সরশিপ যেটা আপু বললেন, তারপরে আপনার ওয়াশ প্রোগ্রাম, আমরা ডিপ টিউবওয়েল করি খুবই রিমোট জায়গাগুলোতে যেখানে ওয়াটার অ্যাক্সেস খুব ক্রাইসিস, লক্ষ্মীপুরের চর অঞ্চলে, তারপর আপনার কুড়িগ্রাম, সুনামগঞ্জ, এইসব জায়গাগুলোতে আমাদের ওয়াশ প্রোগ্রাম আছে। তারপর রোহিঙ্গা ক্যাম্পে আমরা হিউম্যানিটেরিয়ান সাপোর্ট দিচ্ছি, সেখানে আমাদের হেলথ প্রোগ্রাম আছে আমাদের ক্যাম্পোরে। সেই জায়গাটাতে আমরা প্রায় 40,000-এর মতো পেশেন্টকে আমরা সার্ভিস দিই। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে আমাদের লার্নিং সেন্টার্স আছে প্রায় 10টার মতো, সেই জায়গাগুলোতে আমরা এডুকেশন সাপোর্ট দিচ্ছি। আর প্রায় 400-এর মতো অরফান কিডস আছে যারা তাদের জন্য আমাদের একটা সাপোর্ট সিস্টেম আছে ফর দেয়ার হেলথ স্ক্রিনিং, ফর দেয়ার এডুকেশন অ্যান্ড নিউট্রিশন সাপোর্ট। সো এই জায়গাগুলোতে আমরা সেখানে প্রোভাইড করছি। এছাড়াও যখন কোনো ক্রাইসিস হয়, যেটা আপু মেনশন করলেন, যেমন সিলেটে যখন বন্যা হলো, তখন উই হ্যাড 3 মেডিকেল টিমস ওয়ার্কিং দেয়ার ফর 2 months। হ্যাঁ, আমরা সেই জায়গা যে আপনার শেল্টারগুলো ছিল, হ্যাঁ, সেই শেল্টারগুলোতে আমরা ফ্রি মেডিসিন দিয়েছি, আমাদের ডক্টরদেরকে পাঠিয়েছি। হ্যাঁ, থ্রু এই কাজগুলো হয় হচ্ছে আমাদের লোকাল পার্টনারদের মাধ্যমে। যেহেতু আমাদের বাংলাদেশে কোনো ফিজিক্যাল অফিস নেই, বাট উই আর অ্যাক্টিভলি থিঙ্কিং। আমরা এবারে যে বাংলাদেশে এসেছি, আমরা এখানে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আমরা মিটিং করেছি, এখানে কানাডিয়ান হাই কমিশনারের সাথে আমরা মিটিং করেছি, এবং আমরা উই এক্সপ্রেসড আওয়ার ইন্টারেস্ট যে আমরা বাংলাদেশে আরও বেশি কাজ করতে চাই। সো উই আর থিঙ্কিং অ্যাক্টিভলি টু ওপেন এ ফিজিক্যাল অফিস ইন বাংলাদেশ, ইনশাআল্লাহ। If I may add to that, the work, because the question, going back to the question you asked, sector gulote bollam, but there's 3 areas যেখানে আমাদের কাজ হয়: emergency relief, development, and seasonal project. And seasonal project means Ramadan food distribution, Zabiha, winter relief distribution. And coincidentally, I just want to add this, and it's pure coincidence, Allah Rahmat, maybe a sign from Allah, যে Canada যে global work আমরা head করতেছি, I happen to be Bangladeshi born. US যে global work head করতেছে, he also happens to be Bangladeshi born. So naturally আমাদের, and my father was মুক্তিযোদ্ধা, তো grow up হয়েছে একটা খুব deep connection, patriotic feeling নিয়ে. So naturally I think we're very much interested to learn more about Bangladesh and do more work here, inshallah. মানে আপনি বাংলাদেশ, আপনাদের রুটটাই তো বাংলাদেশ, যার কারণে ওই টানটা তো থাকবে। Absolutely, জি। মাহমুদ আপা, একটু বলবেন যে বাংলাদেশে আপনি কি হয়েছেন কিনা, নাকি কানাডাতেই হয়েছেন? No, I was born here. I was very young যখন মুভ হচ্ছে। ভেরি ইয়াং মানে হলো কত বছর? 9-10 ছিলাম। তারপর আপনি চলে অনেক গেছেন। তারপর চলে ছোটবেলায়। গেছিলাম। তাহলে তো আপনি অনেক ভালো বাংলা বলতে পারেন। Yeah, actually, you know what? I'm very thankful to my husband and my in-laws. So I have a very interesting household. যেখানে আমার দোনো শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা একসাথে থাকে আমাদের সাথে with my 2 kids. So, and my husband বাংলাদেশে বড় হচ্ছে. So first time when I came, I was struggling. I was very struggling. আমার হাজবেন্ডকে actually ও একটা এনজিওতে কাজ করতো, আমার সাথে রাখছিল just to help interpretation, because ও কানাডা থেকে পরে আসছে। তো ওর সাথে থাকতে থাকতে I got a lot of practice. আবার যদি আমরা একটু ব্যাক করি লোপা, এইটা যেহেতু একটা গ্লোবাল প্রতিষ্ঠান, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল, আপনারা দুজনই বাংলাদেশি, এমনি আপনাদের টপ অফিসিয়াল যারা আছে, ব্যাপারটা কি এরকম যে অনেক বাংলাদেশি আরো ওখানে আছেন? Not at all. Just the 2 of us. Rest are mostly Middle Easterns, African, Morocco আছে, একজন আছে Palestine থেকে, Syria থেকে, Kenya থেকে, Pakistan থেকে. Those are the leaders, senior leadership team. আমাদের বোর্ডে 2 জন বাঙালি আছে, but mostly from other countries. But it has nothing to do with just that. বাংলাদেশে আসে, we come all the time. We see যে অনেক develop হচ্ছে, and it's very inspiring. And we see that people have really deep passion to do more good, right? তো অনেক পিপলের সাথে আমাদের কানেকশন হয়ে গেছে, we have the same vision that is aligned. গভর্নমেন্টের যে মিটিংগুলো হয়, it seems like priority and focus আমাদের ভিশনের সাথে aligned আছে. So naturally এখানে আমাদের আপনারা এবার কতজন এসেছেন? 14 of us. আচ্ছা, জি। এই জায়গাটাতে মাহমুদ আপা, আমি জাস্ট শুধু কিছু ডটগুলো একটু কানেক্ট করার চেষ্টা করি। বাংলাদেশের ইয়াং ক্রাউড যারা, আপনি জানেন যে আমাদের এখন এভারেজ এইজ হচ্ছে 29 ইয়ার্স ওল্ড বাংলাদেশের এখন। এই জায়গাতে বাংলাদেশের তরুণরা কিন্তু আসলেই কন্ট্রিবিউট করতে চায়, অ্যান্ড বাংলাদেশ প্রবাবলি ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ
যারা 12 লক্ষ রোহিঙ্গাকে আমরা শেল্টার দিয়েছি এবং আপনাদের থ্যাংক ইউ যে আপনারা ওই জায়গাটাতে সাপোর্ট দিচ্ছেন, কিন্তু বাংলাদেশ সরকারের কিন্তু অনেক বড় এখানে একটা ফান্ডিং আছে। এই জায়গাগুলোতে আমরা একসাথে আরও কাজ করতে চাই। আমরা চাই যে আপনারা এই সেক্টরগুলোতে আসেন, কারণ বাংলাদেশ 2041 সালে যে ভিশন, সেখানে প্রায় $12,500 পার ক্যাপিট ইনকামের দিকে যেতে চাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের এই অ্যাসিস্ট্যান্সগুলো খুব দরকার হবে। আমরা চাই যে আমরা একসাথে কাজ করতে পারি। মাসুম মাহবুব ভাই, আপনি একটু বলবেন যে এই যে আপনারা রিমোট অঞ্চলগুলোতে কাজ করছেন বাংলাদেশের, এবং রোহিঙ্গা ক্যাম্পে আপনারা চিকিৎসা সেবা দিয়েছেন, অন্যান্য অনেক কাজ করছেন আপনারা, তো এই জায়গাতে কাজগুলো করতে যে কোনো ধরনের চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কিনা? এমনিতে মোটা দাগে কোনো প্রতিবন্ধকতা নাই। কিছু কিছু সরকারি কিছু প্রসিডিউরাল ব্যাপার আছে যেটা অনেক সময় একটু সময় বেশি লাগে, কারণ আমরা যেহেতু আগে উল্লেখ করেছে যে আমরা হিউম্যানিটেরিয়ান রেসপন্সে কাজ করি, যেটা আসলে খুব দ্রুত আপনার অ্যাক্টিভেট করতে হয় আমাদের অ্যাক্টিভিটি। হ্যাঁ, তো সেখানে যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো যদি আর একটু স্ট্রিমলাইন হয়, বেশি সময় লাগে অন্যান্য দেশের সাথে যদি তুলনা করেন, তাহলে কি ওটা বেশি সময় লাগে? লিড টাইম যেটাকে বলে, এটা টার্ন অ্যারাউন্ড টাইমটা একটু বেশি, একটু বেশি লাগে, একটু বেশি লাগে। তবে আমি যে কথাটা বলছিলাম যে ম্যানেজমেন্টের দিক থেকে বাংলাদেশ সরকার যে ধরনের সহায়তা করছে, স্পেশালি রোহিঙ্গা ক্যাম্পের কথা যদি আমি বলি, আমরা তো পৃথিবীর যেটা আপু মেনশন করেছেন যে বিভিন্ন ক্রাইসিস সিচুয়েশনে ক্যাম্পগুলোতে আমরা কাজ করি, এবং আমি নিজেও অনেক এক্সপার্টদের সাথে কথা বলেছি যারা এখানে এসছে একদম ভেরি বিগিনিং অফ দ্য ক্রাইসিস। প্রত্যেকে একটা কথা বলেছে যে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প হচ্ছে সবচেয়ে ওয়েল ম্যানেজড একটা রিফিউজি ক্যাম্প। হ্যাঁ, সবচেয়ে সুন্দর গুছানো এবং ভালোভাবে এটা ম্যানেজ, এবং এটা একমাত্র সম্ভব হয়েছে সরকারের আন্তরিকতার কারণে, অবশ্যই সদিচ্ছার কারণে। এটা আমরা অবশ্যই সরকারকে আমরা সেই ধন্যবাদ দিব যে তারা যেভাবে কোঅর্ডিনেট করছেন এবং যে সহায়তা দিচ্ছেন, এটা তো শুধুমাত্র কিছু আন্তর্জাতিক সংস্থা এবং এদের পক্ষে তো সম্ভব না যদি সরকারের সরাসরি হস্তক্ষেপ এবং আন্তরিকতা না থাকে। আপনার কাছে আসলে এই যে প্রতিবন্ধকতার বিষয়টা কেন বললাম, আপনাদের যেহেতু এখানে ফিজিক্যাল কোনো অফিস নাই, আপনাদের লোকাল প্রতিষ্ঠানের সাথে আপনারা কাজ করছেন, সেই জায়গায় কানেক্টিভিটির কোনো মানে ঘাটতি থাকছে কিনা, বা হয়তো আপনার ফিজিক্যাল অফিস থাকলে আপনারা ডিরেক্ট কাজ করলে বেশি সুবিধা হতো, বেশি মানে সময়টা কম লাগতো, সেই জায়গায় কোনো ঘাটতি? হ্যাঁ, সেটা কিছুটা হয়, সে কারণেই আমরা আসলে খুব ইন্টারেস্টেড বাংলাদেশে ফিজিক্যাল অফিস করার জন্য। অনেক সময় আমাদের যে পার্টনার সিলেক্ট করি সেটাতেও আমাদের নিজস্ব একটা ওয়েটিং প্রসেস আছে যে আমরা কাকে পার্টনার নিতে পারবো বা পারবো না, আমাদের লিগ্যাল টিম কাজ করে। হ্যাঁ, তারপর আমাদের কন্টিনিউয়াস মনিটরিংয়ের মধ্যে থাকে আমাদের প্রত্যেকটা প্রজেক্টের জন্য। উই হ্যাভ এ স্পেসিফিক অফিসার অ্যাসাইন্ড, হ্যাঁ, যে এই প্রজেক্টটা এখানে লোকাল পার্টনারদের সাথে কাজ করছে, মনিটরিং করছে, প্রোগ্রেস কতটুকু হচ্ছে দেখছে। ফান্ড রিলিজের একটা ব্যাপার থাকে, হ্যাঁ, তো গভর্নমেন্টের অনুমতি নিতে হয়, কারণ আমরা এখানে যতগুলো প্রোগ্রামই করি প্রত্যেকটা প্রোগ্রামই হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের অনুমতি সাপেক্ষে আমরা এখানে করি। আমরা সাধারণত মাহমুদা আপা যেই জায়গাগুলোতে দেখি, একদম একটা ধারণা হয় যে মুসলিম কমিউনিটি থেকে অনেক ক্ষেত্রে, আমি যখন বড় হয়েছি আমি দেখেছি এই জাতীয় চ্যারিটেবল ওয়ার্কগুলো অপেক্ষাকৃত কম আমার অন্য জায়গাগুলোতে। তো আপনারা কানাডা থেকে যখন এই উদ্যোগটা নিলেন, ওখানকার লোকাল যারা আছে, সাদা যারা আছে, তারা এটাকে কিভাবে দেখেছে? I'm so sorry ভাই, আপনার ওয়ার্ডগুলো বুঝিনি। আচ্ছা, আমি বললাম যে when I was kid, when I was young comparatively, তখন আমি দেখেছি যে ফ্রম দ্য মুসলিম কমিউনিটি আমাদের চ্যারিটি ওয়ার্কটা অত বেশি না, মানে অর্গানাইজেশনাল ওয়েতে, হ্যাঁ, সব ইন্ডিভিজুয়াল লেভেলে করে। আপনারা এখন যেই জায়গাতে আছেন, কানাডাতে, আমেরিকাতে, ওইখান থেকে এই কমিউনিটিটা যখন গ্লোবালি এই কাজগুলো করছে, আপনাদের লোকাল গভর্নমেন্ট, অন্যান্য সাদা বন্ধু যারা আছে অন্যান্য, তারা জিনিসটাকে কিভাবে দেখছে? Well, actually, it's taking very positively because recently, আমরা যেটা বললাম, HCI was the first Muslim charity, but এখন there are hundreds, US বলেন, UK বলেন, European and countries, Canada, there's many Canadian Muslim charity, and আমরা just humanitarian work now. We're also involved in advocacy with the government. HCI has different membership in different network like Cooperation Canada, Imagine Canada, ICWA network. So different membership through আমরা Muslim, non-Muslim NGOদের সাথে অনেক ডায়ালগ করি, ডিসকাশন করি, আমাদের কান্ট্রি যে কাজগুলো করছি, আমাদের লার্নিং পয়েন্ট সব শেয়ার করছি, রাইট? সো উই আর ব্রিংিং ইসলামিক কান্ট্রিজ। আমরা একটু সাইলোতে কাজ করতাম অ্যান্ড মেবি একটু অতটা
প্রচার করতাম না আমাদের কাজ, but now through dialogues and these forums and these conversations that we're having at the government level, even in different countries, আগায় আসতেছে যে Muslim countries are very active, and এটা খুবই ভালোভাবে নিচ্ছে, and it's praiseworthy actually. Canadaতে আমাদের Muslim population almost 5%, but they're one of the biggest givers right now through the zakat, mashallah. Oh, is it? Wow. এই জায়গা হ্যাঁ জি আমি একটু অ্যাড করি এখানে, সেটা হচ্ছে আপনি যে কথাটা বললেন যে সাদা মানুষরা কিভাবে আসলে রিয়্যাক্ট করছে। সো আমাদের কাজে কিন্তু এখন আমরা দেখছি যে প্রচুর অর্গানাইজেশন যেগুলো রান বাই লাইক মেইন স্ট্রিম আমেরিকানস আর ক্যানাডিয়ানস, তারা কিন্তু আমাদের সাথে পার্টনারশিপ করছে। হ্যাঁ, আমরা দে আর সাপোর্টিং আস, দে আর ফান্ডিং আস। সো ইটস নট দ্যাট শুধুমাত্র আমরা ওই জায়গাটাতে রয়ে গেছি শুধুমাত্র ডায়াসপোরা, মুসলিম ডায়াসপোরাতে। সো এটা হচ্ছে যে ভেরি পজিটিভ। আমরা উই হ্যাভ লটস অফ অর্গানাইজেশনস যাদের সাথে আমরা পার্টনারশিপ করছি, যারা মেইন স্ট্রিম থেকে তারা আমাদের প্রজেক্টে ইনভলভ হচ্ছে এবং দে আর ওয়েলকামিং। And in fact, zakat has become so like আমাদের মুসলিম তারা দেখছে যে রামাদানে আমাদের কত half our revenue probably comes month of রামাদানে এক মাসে। So এখন নন মুসলিমরাও zakat policy clear করে নিতেছে with the sheikhs and imam থেকে, they even run zakat campaign. So আপনি যদি Save the Children দেখেন, UNHCR দেখেন, any of the food bank Canada, USA, they run zakat campaign during Ramadan. ও তারা যেন জাকাতটা কালেক্ট করতে পারে ফ্রম মুসলিম কমিউনিটি। গুড। এই জায়গাতে আরেকটা ব্যাপার আসে যে কখনো কখনো আমার মনে হয় যে যখন আমরা দেশের বাইরে যাই অন্যান্য বন্ধুদের সাথে কখনো কখনো, আমি চাই না এটা মানে অন্য কোনো ভাবে যাক, রেসিজমের পর্যায়ে যাক, কিন্তু আমার নামের কারণে আমি আসলে আমি একটা প্রিমিয়াম আমার চলে যায়, মাইনাস হয়ে যায়, শুধু মাই নেম ইজ আ দিস আ মুসলিম নেম। এই জায়গাটা তো এই ভালো কাজ দিয়ে অনেক ক্ষেত্রে A bit of both, Paya. Like I personally executive director হলাম 4 বছর ধরে, right? And it was very difficult for me because one, I'm female. Second, I'm Muslim. Third, I'm from the minority community. Fourth, আমার hijab আছে. So multiple barrier feel করতে হচ্ছে. And then in 2019, I was probably the only Muslim charity থেকে, I was the only female executive director. এখন alhamdulillah over the 2 years আরো কয়েকজন আছে. So when I used to go, sometimes I would be the only one with hijab. So one way they were very welcoming, other way maybe তারা একটু কনফিউজ হতো যে আমার সাথে কিভাবে বিহেভ করবে, কথা বলবে, লাইক তারা ভুলে যায় যে I grew up in Canada, I'm just as Canadian as they are. তারা খালি হিজাবটা বা নামটা দেখে। সো দোনোটাই হয়, there's obstacle but there's also positive ও আসে এখান থেকে অনেক। আপনি একটা কথা বললেন যে ফিমেল, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা আমাদের দেশে মানে ফিমেলদের জন্য অনেক ব্যারিয়ার থাকে, হ্যাঁ, অনেক কিছুই ফেস করি। তো আপনি মানে ইন্টারন্যাশনালি কাজ করছেন, তারপরও আপনি বলছেন ফিমেল ওয়ার্ডটা ইউজ করলেন, তো সেই জায়গায় বলছি যে আপনার ওখানে চ্যালেঞ্জটা মানে কেমন? Well, I think it's a mental mind shift দরকার। এখানেও কিছু মাইন্ডসেট আছে মেবি একটু আগের টাইমের মতন, যেরকম ফর এক্সাম্পল সবাই আমাকে জিজ্ঞেস করতো যে ইউর ফিমেল, ইউ হ্যাভ আ ইয়াং কিড, কীভাবে তুমি এই কাজ সামলাবে এত হাই পজিশনে, কেমনে ট্রাভেল করবে? I've been traveling for almost 20 days right now and alhamdulillah I have a very good support. তো সবাই মনে করতে আমি পারবো না। আমি ফার্স্ট টাইম যখন আমি সিইওর জন্য ইন্টারভিউ নিছি, I was rejected because of that, because I have young kids. Then second time automatically হয়ে গেছে somehow, right? That's one thing. And second, it's still a man-dominated field, I would say. On the field, একটু reservation থাকে ফিমেলদেরকে নিতে, for good reasons too, sanitation, hygiene, whatnot. But ওই মাইন্ডসেটটা শিফট হচ্ছে এখন, we see a lot of এই females সিনারিওটা আসলে শুধু আমাদের দেশে না, পুরো বিশ্বেই একই, মানে I would say so. It's improving. মেয়েদের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি। For sure. আমেরিকাতে আপনারা কি কাজ করেন? আমাদের তো ধারণা যে আমেরিকা মোটামুটি একটা ধনী দেশ, ওই জায়গাতে আপনারা কোন ডোমেইনগুলোতে কাজ করেন মাহমুদ ভাই? আমেরিকাতে লোকালি আমরা জাস্ট নতুন কিছু প্রোগ্রাম নিয়েছি, যেটা হচ্ছে স্পেশালি আপনার মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে এমএসএ বলে, প্রত্যেকটা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে এমএসএ আছে, তাদের সাথে আমরা কানেক্ট করছি। এমএসএ হলো মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। সো প্রত্যেকটা স্কুলেই বা হাই স্কুল এবং ইউনিভার্সিটিতে মোস্ট অফ দেম সেখানে মুসলিম স্টুডেন্টদের একটা অ্যাসোসিয়েশন থাকে, অ্যান্ড দে আর ভেরি অ্যাক্টিভ। আমরা তাদের সাথে কানেক্ট করি, তাদের কোনো ধরনের সাপোর্ট, তারপর এমনিতে কোনো ধরনের সাপোর্ট মানে কি ধরনের সাপোর্ট? এখানে অনেক আপনারই থাকে স্টুডেন্টদের, যেমন ধরেন আপনার স্কলারশিপ, ফিনান্সিয়াল, তারপর
আর আমরা এশিয়া থেকে আমরা প্রজেক্ট নিয়েছি, সেটা হচ্ছে কানাডাতে। এখন আমেরিকাতে ওই ধরনের প্রজেক্ট নিইনি। হ্যাঁ, আপু বলতে পারবেন। So I could answer that if you don't mind. So Canada, of course, it's a wealthy country, alhamdulillah, but there's a gap, income gap ache. There, especially just refugee community ashtese, and even the indigenous community, that they're suffering. There's a big suffering. So shelter issue ache. There's a lot of them in the women's shelter. There are a lot of them in child foster care ache jaderke amra support dei. Either it's financially or through food ration. It could be just paying their health bills, the hospital bill. One unique thing we do in Canada for many Muslim families, because now the zakat, the majority of the revenue is zakat theke, so it has to be zakat eligible project. So we pay off their debts, because oneke, especially COVID and now with the inflation, একটা ডেথ সার্কেলে পড়ে গেছে, যে এত তাদের ঋণ হয়ে গেছে যে তারা একটা ট্র্যাপে পড়ে গেছে। সো উই পে অফ দেয়ার ডেথ in order for them to take control over their livelihood again. So I would say, yeah, majority of the work is food, a livelihood কিছু আমরা skill development training করি Canada for the youth and the unemployed, and paying off the debts. এই অ্যাসিস্ট্যান্সটা শুধু মুসলিমরাই নিতে পারে? It's because zakat, but আমরা অবশ্য general আছে. So for example, indigenous community যে বললাম, it's their country, we're all settler there, but they're actually very, very oppressed and deprived. So তাদের জন্য আমরা একটা water project করছি, তাদের জন্য আমরা actually winter support দেই, cash assistance, gift card দেই যাতে তারা কি food কিনতে পারে. And recently, we're actually training community leaders how to take care, how to purify and maintain their water system, যাতে pure water তারা তাদের হোমে পায়। আমি একটু মানে জানতে চাচ্ছি যে আপনারা তো অনেক সেক্টরে কাজ করছেন বাংলাদেশে, মানে ভবিষ্যতের প্ল্যানটা কি আপনাদের, যে আরো কিভাবে কাজগুলো গুছিয়ে করবেন, আরো আপনাদের মানে কোন কোন ক্ষেত্রে আরো কাজ বাড়াতে চান? So Human Cancer International একটা approach যেটা আমাদের value is, আমরা যেখানেই যাই, যত ছোট হোক মিডিয়াম বড় সাইজের project work, we want to make it impactful and sustainable project. So 10 families hope, 100 families hope, thousands hope, they would become self-sufficient and they'll have a life of dignity and respect. So keeping that in mind, আমরা বাংলাদেশে একটা রিসার্চ শুরু করছি, the very first research for HCI, যেটা মাসুম ভাই বলতে পারে। আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেলথ ইনস্টিটিউট থেকে একজন প্রফেসর এক্সপার্টকে আমরা এবং তার টিম আমরা ইনভলভ করেছি। কথা বলছি ডক্টর আহমেদ, হ্যাঁ, ডক্টর আহমেদ হোসেন। সো উনি এবং ওনার টিম একটা নিড অ্যাসেসমেন্ট করছে যমুনার একটা চরে, একটা গ্রামে, সুশুয়া গ্রামে, এবং সেখানে ওনারা প্রায়োরিটি বের করার চেষ্টা করছেন যে কোন জায়গাটাতে, এটা কি হেলথ, এডুকেশন না লাইভলিহুড, কোন জায়গাটাতে আমরা আগে ইন্টারভেন করব। আমরা চাই প্রত্যেকটা জায়গাতেই করতে, বাট উই ওয়ান্টেড টু সি এক্সপার্ট অপিনিয়ন যে আসলে কোন জায়গাটাতে আগে করা উচিত ওই কমিউনিটিটার জন্য। এবং সেইভাবে আমরা ওইটাকে একটা মডেল ভিলেজ আকারে আমরা কাজ করতে চাই। ওখানে প্রায় 5,000-এর মতো মানুষ থাকে ওই গ্রামটাতে, এবং এখানে আমরা ওয়াটার থেকে শুরু করে হেলথ প্রত্যেকটা জায়গাতে আমরা কাজ করব এবং একটা দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনা নিচ্ছি। এবং এটা যদি আমাদের সাকসেসফুল হয়, আমরা যেটা করব যে আমরা এটাকে রেপ্লিকেট করতে চাই সিমিলার অন্য জায়গাগুলোতে। আরও তো অনেক চর আছে, অনেক গ্রাম আছে, এবং অন্য যারা অর্গানাইজেশন আছে যারা কাজ করে তাদের কাছেও আমরা এটা প্রেজেন্ট করতে চাই যে এটা যদি একটা পজিটিভ রেসপন্স হয়, সো তারা যদি আমাদের লার্নিং থেকে যদি তারা এটাকে রেপ্লিকেট করতে চায় অন্য জায়গাতে, আমরা আমাদের যে লার্নিং এগুলো আমরা তাদের সাথে শেয়ার করব। তো সেই উদ্দেশ্যে আমরা এটা শুরু করেছি। আমরা ভিজিট করেছি গত সপ্তাহে, এর আগেও আমরা ভিজিট করেছি। সো ওখানে আমরা একটা মোবাইল মেডিকেল ক্লিনিক করছি, এবং ওখানে এত রিমোট ওই গ্রাম যে ওখানে ধরেন আপনার একজন প্রেগনেন্ট উইম্যানকে যদি নিয়ারেস্ট হসপিটালে নিতে হয় তাইলেও অন্তত 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। তো কিছু দূর হেঁটে যেতে হয়, কিছু দূর নৌকায় যেতে হয়, তারপর আবার হেঁটে যেতে হয়, তারপর হয়তো একটা রিক্সা বা ভ্যানে করে কাছের হসপিটালে যাবে। আপনাদের এইসব কাজের জন্য খুবই শুভকামনা। মাসুম ভাই, এই যে রিসার্চগুলো করছেন, বাংলাদেশের এই রিসার্চটা কি আরেকটা কান্ট্রিজে কাজে লাগে? যদি বলি যে পাকিস্তান কিংবা আফগানিস্তান, সোমালিয়া, যে জায়গাগুলোতে করছেন, এই রিসার্চটা কি অন্য দেশে আপনারা কাজে লাগাতে পারেন? That's the hope and that's the intention. So we want to develop a policy with this research. And one model village at a time যে করব, ওটা নিয়ে আমরা liaison করতে চাই, present করতে চাই, not only to the sector colleagues in charity in different countries, but also to the government of different countries. যে it worked here, why not India? Why not Pakistan? Obviously, we'll need to do field study and
further research there too, but একটা template থাকবে আমাদের জন্য, আমাদের partners-এর জন্য. So that's the hope, inshallah, with this মানে research. এইটা কি তাহলে আপনাদের প্রথম মডেল ভিলেজ হতে যাচ্ছে, আর অন্য কোনো দেশে এরকম আছে? আছে আলহামদুলিল্লাহ। সো মডেল ভিলেজ উইদাউট রিসার্চ আমরা করছি কয়েকটাই। সো পেশাওয়ার আছে পাকিস্তানে ফর আফগানিস্তান রেফিউজিজ জন্য হোম, স্কুল, ক্লিনিক। সেম থিং এট কাশ্মীর, উই কল ইট হোপ কমপ্লেক্স। সিরিয়াতে এখন কনস্ট্রাকশন হচ্ছে, অলরেডি 100 হাউস বিল্ট হয়েছে, বাট দে উইল বি 500 হোমস টু মুভ দ্য পিপল ফ্রম টেন্ট টু হোম। ওখানে স্কুল থাকবে, মসজিদ থাকবে, কমিউনিটি সেন্টার, ক্লিনিক থাকবে, মার্কেট থাকবে, সো দে কুড ট্রেড অ্যান্ড ডু বিজনেসেস। So we hope that same model, one village at a time, আমরা বাংলাদেশ and other countries ও করতে পারি। বাংলাদেশেই প্রথম হচ্ছে রিসার্চটা ফার্স্ট হচ্ছে বাংলাদেশে। আপনি বলছিলেন যে মানে আপনাদের এই রিসার্চ করছেন, তো সেই জায়গায় যে ইনফরমেশন তো খুবই দরকার, কারণ এখানে আপনাদের কোনো অ্যাসাইন করা কেউ থাকছে কিনা, নাকি মানে আপনাদের ডিরেক্ট অ্যাসাইন করা থাকছে কিনা, নাকি আপনারা যেটা বলছেন যে এখানকার যে এনজিও গুলো তাদের সাথে সমন্বয় করে করছেন? জি, লোকাল পার্টনার কারা সেটা লোকাল পার্টনার এখানে আছে। এখানে লোকাল পার্টনারদের, এখানে বেশ অনেকগুলো লোকাল পার্টনারের সাথে আমরা কাজ করি। এখানে সুশীলন আছে, প্রান্তিক উন্নয়ন সোসাইটি আছে, তারপর আপনার HMBD ফাউন্ডেশন। সো আর নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে আমরা যেটা একটা MOU সাইন করেছি ফর এই রিসার্চের জন্য। এবং এই যখন আমরা রিসার্চটা কমপ্লিট হয়ে যাবে, আমরা রিসেন্টলি গত সপ্তাহে আমরা ঢাকায় একটা কনসালটেশন মিটিং করেছি। সেখানে এই রিসার্চের প্রিলিমিনারি ফাইন্ডিংসগুলো শেয়ার করা হয়েছে, যেখানে আমরা ইনভাইট করেছিলাম আরও কিছু লোকাল এনজিওদেরকে, এবং তাদের কাছে আমরা জানতে চেয়েছি যে তাদের কি এক্সপিরিয়েন্স, তাদের ফেলিওর কোথায় ছিল, সাকসেস কেসগুলো কি, যাতে আমাদের কোনো গ্যাপ তারা পাচ্ছেন কিনা, সো দ্যাট আমরা আমাদের যে রিসার্চটাকে আরও এনরিচ করতে পারি। তো সেটা আমরা রিসেন্টলি করেছি কয়েকদিন আগে ঢাকাতে, এবং অনেক পার্টিসিপেন্ট তারা এসেছিল এবং তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছেন, আমাদেরকে সাজেশন দিয়েছেন। সেগুলো আমাদের রিসার্চ টিম ইনকর্পোরেট করবে এই রিসার্চের মধ্যে, এবং রিসার্চটা কমপ্লিট হয়ে গেলে উইথ দ্য ডেটা এবং যে ডেটা অ্যানালিসিসের পরে আমরা আমাদের প্রোগ্রাম টিম একটা প্রজেক্ট ডিজাইন করবে, যে বেসড অন দ্য রিকমেন্ডেশন যে কোন জায়গা থেকে শুরু করবো। আমরা তো সবগুলো একসঙ্গে করতে পারবো না, উইল ডু ফেজেস। হ্যাঁ, এবং ওই কাজটা করার সময় আমরা লোকাল পার্টনারদেরকে ইনভলভ করব, হ্যাঁ, যারা এটা ইমপ্লিমেন্ট করবে সেখান থেকে। তো আমাদের এই মুহূর্তে এখানে ডিরেক্ট কোনো বাংলাদেশ বেসড একজন রিপ্রেজেন্টেটিভ আছেন, হ্যাঁ, মনিটরিংয়ের জন্য। বাট আমি আগে যেটা উল্লেখ করেছি যে আমরা এখানে কান্ট্রি অফিস ওপেন করতে চাই, এবং আমরা সেটা সরকারের কাছে আমরা অনুমোদনের জন্য। না, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, এই জায়গাটা আপনারা যেন ভালো করেন। মাহমিদা আপা, আমি যদি শুরুর দিকে একটু ব্যাক করি, আপনি বলেছিলেন যে আপনাদের চাইল্ড অ্যাডাপশন একটা প্রোগ্রাম আছে, এটা কিভাবে করে, কেউ যদি করতে চায় কিভাবে করে, বাচ্চাটা কিভাবে? That's a very unique project. Like we were saying at the beginning, it's very close to our heart because এটা করে কি একটা ডোনারের সাথে একটা চাইল্ডকে আমরা লিঙ্ক করে দেই। So whenever a donor expresses, I would like to sponsor a child, আর যদি দেশ বলে, that's great. So বাংলাদেশে I think রোহিঙ্গা বাংলাদেশ মিলে 500-600 বাচ্চা অলরেডি স্পন্সর্ড আছে। So donor $1 a day দেয় আমাদেরকে, so $30 a month, আর ওইটা দিয়ে আমাদের বাচ্চাদের বেসিক নেসেসিটিস কভার হয়ে যায়। Condition হবে যে বাচ্চাকে স্কুলে থাকতে হবে। If you drop out of school, then you cannot qualify for the program, and it takes care of their food, health needs. We have to make sure that they have proper shelter and education, of course. What is unique about this is that a lot of time, and we have a lot of stories like that, যে অনেক বাচ্চারা যখন হাই স্কুল শেষ করে, because the program is from the age of 4, 5 to 18, donors want to continue because they connect, একটা connection করে, যখন এখানে আসে বা অন্য দেশে যায় আমরা তাদেরকে মিট করাই দেই, রাইট? And তারা ঈদ গিফট পাঠায়, বার্থডে গিফট পাঠায়, and then আমাদের একটা ভেরি নাইস স্টোরি আছে কাশ্মীরে, যে বাচ্চাদের বিয়ে করাইছে, ওর বাচ্চা হয়েছে, বাচ্চাদেরকে এসে দেখে যায়। So we have many stories like that, and that's why I call it very close to our heart, because ওই কানেকশনগুলো থাকে। ইভেন বাচ্চারা গ্র্যাজুয়েট করার পর থেকেও we keep in touch with them, and we have many success stories. Some of the slum থেকে এখন বাংলাদেশে আছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, রাইট? ডক্টর পড়তেছে এখন। So we have many success stories in this program. এগুলো আসলে ভালো লাগার। নিশ্চয়ই, এটাই ভালো লাগে। কতজন বাচ্চা আপনাদের এই নেটওয়ার্কের ভেতরে এখন? Currently 500 to 600 in just Bangladesh, but across the world close to 3,000 হবে, I think. মাহমুদা আপা, জাস্ট একদম কিউরিওসিটি থেকে যদি জানতে চাই যে কেমন খরচ করতে হয়, আমি মানে পার মান্থ? কিছু সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আছে, it's $1 a day, so $30 a month, $360 Canadian a year. But Middle Easternতে এইটার ভিতরে কি কভারস করে? এখানে all basic necessities, so schooling, school supplies থেকে tuition, everything, food,
clothing, shelter, and whenever there's any health need, we provide the health need. ওরা কি বাবা মার কাছে থাকে নাকি Majority of them are mostly baba নাই, orphans, because donor, especially যখন Muslim হয়, orphanদের সাথে আমাদের একটা soft corner থাকে. So majority of them are orphans, but they're also street children, some children, underprivileged children হয়. মানে জীবন ধারণের জন্য একটা মানে চাইল্ডের যা যা দরকার সবই ডোনেট করছে। আমরা যখন আসলে ক্রাইটেরিয়া পিক করি তখন দেখি যে আসলে যেটা বাবা নাই, হ্যাঁ, কোনো একটা বাচ্চার, বা অনেকে আছে একদমই অরফান, বাবা মা কেউ নাই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে। কোনো বাচ্চা আছে আসলে ফ্যামিলি খুবই রিয়েলি ভেরি নিডি, আমাদের রেকমেন্ডেশন থাকে, তখন হয়তো ওই ফ্যামিলিটাকেও আমরা সাপোর্ট করি, ওই বাচ্চাদেরকে আমরা স্কুলিং এবং অন্য ইয়েতে আমাদের এই স্পন্সরশিপের আমব্রেলার মধ্যে নিয়ে আসি। আমাদের কিছু বেনিফিশিয়ারি ক্রাইটেরিয়া আছে, ওখানে একটা ইউনিক হচ্ছে ডিসেবলড চিলড্রেন। তো পাকিস্তানে আমরা ডেফ চিলড্রেনদের সাথে কাজ করি, পাকিস্তানে আমরা ব্লাইন্ড চিলড্রেনদের নিয়ে কাজ করি, এখানেও কিছু চিলড্রেন আছে যারা ডিসেবলড, তাদেরকে নিয়েও আমরা প্রায়োরিটি দেই অ্যাকচুয়ালি। আর বাংলাদেশে যে 500 যেটা বললেন 500 600 এর ভিতর রোহিঙ্গা বাচ্চারাও কি আছে? জি, রোহিঙ্গা বেশি 400, and that's why we're trying যে আরো কিরকম বাংলাদেশি বাচ্চাদের নেওয়া যায়। There's a lot of them waiting actually. এই অ্যাডাপশন গুলো করেছে বাংলাদেশিরা আর অন্যান্য জায়গা থেকে? From different countries. All different countries থেকে, জি। আর যেটা লোপা জানতে চাইলো, যদি শেষের ওই জায়গাতে আসি, যে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল বাংলাদেশে আপনাদের যেটা অফিস নিতে চাইছেন, আমরা বলছি যে শুভকামনা রইল। নেক্সট 5 ইয়ার্সে বাংলাদেশ নিয়ে আপনাদের আর কি পরিকল্পনা, অল্পের ভেতরে যদি শেষ করেন? আমি একটু অ্যাড করি এখানে, যেটা আমরা বললাম যে আমাদের একটা বড় ড্রিম হচ্ছে যে মডেল ভিলেজ। এই মডেল ভিলেজটাকে আমরা ওখানে করব। এর পাশাপাশি আমরা কিছু জায়গাতে দেখেছি যে হার্ড টু রিচ যে এরিয়াগুলো আছে, খুবই দুর্গম এরিয়া, সেখানে আমরা একটা মোবাইল মেডিকেল ক্লিনিক আমরা করতে চাচ্ছি, যেখানে ওই লোকেশনগুলোতে প্রত্যেক মাসে একবার করে ডক্টর যাবে উইথ মেডিসিন অ্যান্ড স্টাফ, এবং আমরা একটা ডেটাবেস মেনটেন করব, সো দ্যাট মেডিকেল হিস্ট্রিগুলো আমরা রাখতে পারি ওই পেশেন্টদের। সো কারণ ডক্টর চেঞ্জ হয়ে গেলেও যাতে উই হ্যাভ দ্য ডেটা, হ্যাঁ, আমরা সেটা নিয়ে আমরা কাজ করছি। এইটা এরপর আপনার আই স্ক্রিনিং ক্যাম্প আমরা করছি এখানে। প্রাইম ব্যাংক আই হসপিটালের সাথে আমরা কাজ করেছি, ওরা আমাদের বিভিন্ন জায়গাতে আপনার আই স্ক্রিনিংয়ে গিয়েছে, এবং সেখানে দেখা যায় যে যেমন আমরা রিসেন্টলি যেটা করলাম 152 জনকে তারা স্ক্রিনিং করেছে, সেখানে প্রায় 39 জনের সার্জারি দরকার, হ্যাঁ, ক্যাটারাক্ট থেকে শুরু করে নানা রকম। সো পার্সেন্টেজটা কিন্তু অনেক হাই। তো সেটার জন্য আমরা ওই মোবাইল আই স্ক্রিনিংয়ের আওতায় ওই পেশেন্টদেরকে যাতে আমরা এখানে নিয়ে আসতে পারি হসপিটালে, এবং তারা সার্জারি করে তারপরে তারা আবার যেতে পারে, এটা নিয়ে আমরা একটা প্রজেক্ট ডিজাইনের কথা চিন্তা করছি, ইন এডিশন টু যেগুলো আমাদের কন্টিনিউয়াস আছে এগুলোর বাইরে। খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আপনাদের কাজগুলো জানতে পারলাম। মানে আপনাদের কাজগুলো আরও সামনের দিকে এগিয়ে যায় কেমনটাই প্রত্যাশা থাকবে। আমাদের অনুষ্ঠানের আসলে একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অনেক ধন্যবাদ। Thank you so much for having us. Really amazing. Thank you. ধন্যবাদ আপনাদেরকে, এবং যে কাজ করছেন আপনারা, আমরা চাই যে এটা সারা পৃথিবীতে আপনাদের ভালো কাজ ছড়িয়ে যাক, বাংলাদেশে যেই প্রান্তে আপনাদের সাহায্য দরকার সেটাও ঠিকমতো পৌঁছে যাক। এই নোটে আমরা সকালের বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা চাই আপনার দিনটি অনেক সুন্দর হোক, এই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন।